ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করি। আবার আসলে ওয়াইফাই চলে গেছিল তো সেজন্য হয়তো কেটে গেছিল। আমি আবার আপনাদেরকে শুরু করতেছি প্রথমটাই থেকে। আমাদের যে ইএমএফ এর মানটা, ইএমএফ আমরা কিভাবে বের করব? ইএমএফ বের করার জন্য আমাদের যেতে হবে কোথায়? প্রথমে অ্যানোড এবং ক্যাথোড নির্বাচন করতে হবে। অ্যানোড এবং ক্যাথোড নির্বাচনের জন্য আমাদের দুইটার বিজারণ মান বের করতে হবে। বিজারণ মান বের করার জন্য আমাদের দেখতে হচ্ছে কে অ্যানোড। তাহলে বিজারণ মান কিভাবে বের করতে হয় কিছু আগে বললাম, তারপর আমি বলে দিচ্ছি আরেকবার যে প্লাস থেকে এখানে কোনো আয়ন থেকে যখন প্রথমে আয়ন তারপর ধাতু থাকবে অবলিক দিয়ে, সেটা মানে কি বিজারণ মান। জারণ মান হচ্ছে কি প্রথমে ধাতু থাকবে তারপর আয়ন থাকবে। এই বিজারণ মান থেকে যারটা ছোট হবে সেটা হবে কি অ্যানোড। আমি আবার বলতেছি বিজারণ মান থেকে বিজারণ মান লিখে দিচ্ছি। বিজারণ মান যার ছোট হবে মানে কি ওই দুইজনের মধ্যে ওই দুইজনকে কম্পেয়ার করতে হবে। ওই দুইজনকে কম্পেয়ার করার পরে তারপর দেখতে হবে বিজারণ মান যার ছোট হবে সে হবে অ্যানোড। যদি ওই রিঅ্যাকশনের মধ্যে বলে দেওয়া না থাকে যে এ অ্যানোড হিসেবে কাজ করতেছে, এ ক্যাথোড হিসেবে কাজ করতেছে, সেই ক্ষেত্রে দেখতে হচ্ছে বিজারণ মান যার ছোট হবে সে হবে অ্যানোড আর যার বড় হবে বিজারণ মান, আমি কিন্তু আবার লিখতেছি, বিজারণ মান যার বড় হবে সে হবে কি, সে হবে ক্যাথোড। এই জিনিসটা মাথার পরে আমাদের অ্যানোড ক্যাথোড হয়ে গেল। এরপর আমরা সূত্রের মধ্যে চলে আসবো। সূত্রটা হবে কি অ্যানোড যে অ্যানোডে জারণ, ক্যাথোডে প্লাস ক্যাথোডে বিজারণ, সূত্র শেষ। এই যে আমাদের ইএমএফ বের করা শেষ। কি অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে, সূত্র আমাদের ইএমএফ বের করার সূত্র হচ্ছে, ইএমএফ বের করার সূত্র হচ্ছে অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, শেষ, আর কিছু লাগবে না। তাহলে অ্যানোডে জারণ, এখন আমি এটাকে জারণে ট্রান্সফার করে নিব। বিজারণ মান দেওয়া আছে, তাহলে বিজারণ মান থেকে তাহলে এখানে আমার দুইজনের মান হচ্ছে কত, কপারের বিজারণ মান ছিল কত প্লাস 34 বিজারণ মান। তাহলে এটাকে যদি আমি জারণ মান করি তখন কি করতে হবে, এটাকে চেঞ্জ করে দিতে হবে, আয়নটাকে কপার করে দিতে হবে, মানে উল্টা করতে হবে আর কি। তাহলে কি আয়নটাকে এখানে দিতে হবে, কপারটাকে এখানে দিতে হবে। তাহলে আমি যখন আয়নটাকে কপারের জায়গায় নিলাম, আয়নটাকে কপারের জায়গায় নিলাম এবং কপারটাকে আয়নের জায়গায় নিলাম, শুধুমাত্র জায়গাটা রিপ্লেস করলাম, তখন হচ্ছে কি আমার যে মানটা দেওয়া আছে এই মানটার সামনে কি হচ্ছে একটা নেগেটিভ চিহ্ন বসাই দিতে হয়। এই যে একটা সামনে নেগেটিভ চিহ্ন বসাই দিলাম। প্লাস সূত্র কি ছিল আমার, সূত্র ছিল ইএমএফ এর সূত্র হচ্ছে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ। তাহলে অ্যানোডে জারণ করে ফেললাম, প্লাস ক্যাথোডের বিজারণটা অলরেডি আমার কি ইনফরমেশনের মধ্যে দেওয়াই আছে। তাহলে এটা আমি বসাই ফেললাম, বসানোর পর দুটো ক্যালকুলেশন করে কত আসলো 0.46। এটা হচ্ছে আমার ইএমএফ বের হয়ে গেল। খুবই সহজ এবং কি সহজে করা যায় যদি না ভুল না হয়, কারণ কি এগুলা এমসিকিউতে কিন্তু হিউজ পরিমাণে আসে এবং আসার মতো সম্ভাবনা থাকে। ওকে, তারপর আমি আবার বলতেছি আপনাদের যে ইএমএফ কিভাবে বের করব, একটা রিভিশন দিচ্ছি, কারণ এটা থেকে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আসছে এবং এখানে কয়েকটা আছে, সেজন্য মেইনলি হচ্ছে আমি আপনাদেরকে বললাম এটা। সেটা হচ্ছে যখন আমি কোন কোষের ইএমএফ বের করব তখন প্রথমে আমাকে দেখতে হচ্ছে যে আমার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, ইনফরমেশনগুলো জারণ দেওয়া আছে না বিজারণ দেওয়া আছে। তাহলে যে দুইটা সেলের যে অ্যানোড এবং ক্যাথোডগুলো দেওয়া থাকবে তাদের ইএমএফ গুলো বের করার জন্য আমাকে কি করতে হচ্ছে, এদের বিজারণ মান বের করতে হবে। বিজারণ মান কিভাবে বের করতে হয়, ওই যে আয়ন, তারপর কি আয়ন অবলিক তার হচ্ছে কি মেটালটা, আয়ন তার মেটাল, আয়ন মেটাল, আয়ন ধাতু, আয়ন এলিমেন্ট, এভাবে করার পরে কি হচ্ছে বিজারণ মান পেয়ে গেলাম। বিজারণ মান পাওয়ার পরে তাদের ওই দুজনকে কম্পেয়ার করতে হবে। যে ছোট থাকবে ওই দুজন মানের মধ্যে, যে ছোট থাকবে সে হচ্ছে কি অ্যানোড হিসেবে কাজ করবে, যে বড় থাকবে সে কি হিসেবে কাজ করবে, সে ক্যাথোড হিসেবে কাজ করবে। তারপর আমি চলে আসবো সূত্রের মধ্যে, ইএমএফ = E অ্যানোড জারণ প্লাস ক্যাথোড। তাহলে এখানে কিন্তু আগে কিন্তু আমি দুটো বিজারণ মান বের করে ফেলছিলাম, তখন আমাকে এখানে কি করতে হচ্ছে ওই বিজারণ মানে একটাকে কিসে জারণে ট্রান্সফার করতে হচ্ছে, অ্যানোডে, যেটাকে আমার অ্যানোড হলো ওটাকে আমি ট্রান্সফার করে ফেললাম, অ্যানোড করার পরে দুটো যোগ করে দিলাম, যোগ করার পরে যেটা যোগ বিয়োগ যা হয় খুব সিম্পল হিসাব, এটা করে আমি কিন্তু কি পেয়ে যাব আমাদের, আমি ইএমএফ সহজে বের করতে পারবো। ওকে, ধন্যবাদ। তাহলে এরপরে আমি পরের প্রশ্নটার মধ্যে চলে আসি। পরেরটা মনে হয় ইএমএফ রিলেটেডই, তাহলে সেটা আছে এটা এভাবে করতে হবে, এটা নিয়ে আর আমি ব্যাখ্যা দিলাম না। এর পরের প্রশ্নটার মধ্যে চলে আসি। তারপরে প্রশ্নটার মধ্যে কি বলছে, ইএমএফ 27 নম্বর ও ড্যানিয়েল কোষ। আচ্ছা, ড্যানিয়েল সেল দেওয়া আছে, ড্যানিয়েল সেলের ইএমএফ এর কিন্তু সেম, এখানে এন এর মান দেওয়া আছে 2, কিউ এর মান দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের যদি সবগুলো ইনফরমেশন দেওয়া থাকে আমাদের কিন্তু আরো একটা সূত্র আছে, এই যে নানস্ট ইকুয়েশন। এজন্য আপনারা একটা জিনিস মাথায় রাখুন, নানস্ট ইকুয়েশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরি পরীক্ষায় রিটেন পরীক্ষায় প্রশ্ন আসে, রিটেন চাকরি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে থাকে নানস্ট সমীকরণ থেকে। এই লাস্ট নিবন্ধনেও আসছিল, 2018 নিবন্ধনে কিন্তু নানস্ট সমীকরণ থেকে প্রশ্ন আসছিল। আমরা নিবন্ধনের কেমিস্ট্রি প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ।
তবে এখন আমরা আগে ক্যাম্প পাওয়ারটা শেষ করে নিই, এই মাসে ক্যাম্প পাওয়ারটা শেষ করে ফেললেই আমরা নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করব আমাদের নিজের সুবিধার জন্য। 28 নাম্বার, 29 নাম্বার, 30 এগুলো সব সেল ইএমএফ নিয়ে 31 নাম্বার প্রশ্নটা চলে আসে। কোলিগেটিক প্রপার্টি নির্ভর করে কিসের উপর? কোলিগেটিক প্রপার্টি কাদেরকে বলা হচ্ছে? কোলিগেটিক প্রপার্টি নিয়ে আমি একটু আপনাদের ডিটেইলস আলোচনা করি, কারণ এটা হচ্ছে আমরা যদি অনার্স লেভেলে বইয়ের মধ্যে আসি তখন কিন্তু কোলিগেটিক প্রপার্টিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোলিগেটিক প্রপার্টি হচ্ছে কোনো দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব্য যোগ করলে তার যে যে ধর্মগুলোর পরিবর্তন ঘটে সেগুলো হচ্ছে কোলিগেটিক প্রপার্টি বা সমষ্টিগত বৈশিষ্ট্য। তাহলে কোন কোন ধর্মগুলোর মধ্যে আমাদের পরিবর্তন লক্ষ্য করা যায়? দেখা গেছে দ্রবণের এটা নির্ভর করে কিসের উপর? দ্রাবকের প্রকৃতির উপর, দ্রবণের ঘনত্বের উপর, দ্রবণীয় পদার্থের কণার উপর এবং কি দ্রবণীয় কণার ধর্মের উপর। আমি এখানে 4টাই দিয়ে রাখছিলাম যেন অসুবিধা হয়। এরপরটা হচ্ছে কি 32 নম্বর ভ্যান হফের যে ফ্যাক্টরটা আছে আই, এর মান কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে কি দ্রবণীয় পদার্থের আয়নের বিজারণ না কিন্তু বিভাজন সংঘটনের উপর। আমি কিন্তু ভ্যান হফ ইকুয়েশনে আগে আলোচনা করছিলাম। এই যে এটা দ্বারা কি বোঝাচ্ছে? আই দ্বারা আয়নিক ফ্যাক্টর, আর এই আয়নিক ফ্যাক্টর দ্বারা বোঝায় কি বিভাজন, সে কতটুকু বিশ্লেষিত হচ্ছে বা বিশ্লেষিত হচ্ছে না সেটা নির্ভর করে। তেত্রিশ নম্বর রিঅ্যাক্টিভিটি সিরিজের সবচেয়ে নিচের ধাতু কোনটা? এগুলো আপনাদের রিঅ্যাক্টিভিটি সিরিজটা মনে রাখতে হবে। এটা মনে রাখার মধ্যে আমি জানি আমি আগে এভাবে মনে রাখতাম কেনাকে মাজালু জিঙ্গা ফিরে বাবার আসে কাজ আজ, আপনারা সেভাবে মনে রাখতে পারেন। এটা আমরা সবাই ক্লাস 10 থেকে পড়ে আসতেছি, সপ্তাহ সিরিজ যেটা আমরা পড়ে আসছি সবাই, এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, খুবই সহজ জিনিস হিসাব। এরপরে আমরা যেটা দেখতে পারি আয়নিক চাপ এর মধ্যে, আচ্ছা আমি একবারে 40 নম্বর প্রশ্নটার মধ্যে চলে আসি। 40 নম্বর প্রশ্নটার মধ্যে একটু বোঝানোর আছে, বাকিগুলোর মধ্যে আমি দেখলাম না কোনটা বোঝানোর মতো আছে কিছু। তারপর একটু পড়ে নেই। কোন ধাতুটি অ্যাকুয়ারেজিয়া দ্বারা দ্রবীভূত হয়? এটা সিলভার, গোল্ড বা হচ্ছে অ্যাকুয়ারেজিয়া দ্বারা ইয়া করা হয়। আর অ্যাকুয়ারেজিয়ার সংকেতটা অবশ্যই আপনি মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষা আসে। কোন ধাতুটি অক্সিজেনের সাথে দ্রুত বিক্রিয়া করবে? এখানে সক্রিয় সিরিজের যে উপরে থাকবে সে অক্সিজেনের সাথে দ্রুত বিক্রিয়া করবে। কোন ধাতুটি রিঅ্যাক্টিভিটি সিরিজের আয়রন এবং লেডের মাঝখানে থাকে? এটা সক্রিয় সিরিজ থেকে প্রশ্ন। 3 একটি সেলের জন্য এটা সেম, আমি যেটা কিছু আগে বুঝাইলাম। আরেকটা আমি 39 নম্বর যেটা বলবো, অমিয় চাপ কোন ধরনের? অমিয় চাপ একটা জিনিস মাথায় রাখবেন, কোলিগেটিক চাপ বা অমিয় চাপ। এটা অমিয় চাপ বা অসমোসিস প্রেসার, এটা হচ্ছে আমাদের এমআরটি। এই অমিয় চাপ, আচ্ছা অমিয় চাপ কোনোদিন কখনো মেমব্রেন ছাড়া হইতে পারছে? অসমোসিস চাপ কখনো হয়? অসমোসিসের সংজ্ঞার মধ্যে কি বলা আছে? অসমোসিসের সংজ্ঞার মধ্যেই কিন্তু বলা আছে যে অসমোসিস কখন হয়? যখন কোনো একটা দ্রবণ একটা বৈষম্যের মধ্যে ঝিল্লি দ্বারা কি থাকে? সেপারেশন থাকে, দুটো দ্রবণ থাকবে, তখন কি হচ্ছে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে দ্রবের যাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে কি অসমোসিস প্রক্রিয়া। আর এই সে যে চাপ দিয়ে সে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে সেটা হচ্ছে কি তার অসমোসিস চাপ বা অমিয় চাপ। আর এই অমিয় চাপটা অবশ্যই কি দ্বারা পরিমাপ করা যাবে বা কিসের উপর ডিপেন্ডেন্ট থাকবে? এই যে সেমি মেমব্রেন, এটাকে আমরা কি বলি? বৈষম্যবদ্ধ ঝিল্লি। এই বৈষম্যবদ্ধ ঝিল্লিরই হচ্ছে ইংরেজিটা হচ্ছে কি সেমি পারমিটিবল মেমব্রেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আর আজকে আমাদের মনে একটা পরীক্ষা থাকার কথা, সেটা অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিই, আপনারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তবে আপনাদের সেই টাইমে পরীক্ষাটা দিয়ে দিলে হচ্ছে কি আমি যখন ক্লাসগুলো নেব তখন আপনারা ক্লাসগুলো আরো ভালো বিস্তারিত বুঝতে পারবেন। ধন্যবাদ, তাহলে আসসালামু আলাইকুম।